স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডক্টর চৌধুরী তামান্না তাবাসসুম। দর্শক, আপনারা জানেন আমাদের এই আয়োজনটি আমরা একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে থাকি। আমাদের আয়োজনের নামের সাথে রয়েছে মাই মেন্টর শব্দটি। মেন্টর শব্দের অর্থ অনুপ্রেরণা, মেন্টর শব্দের অর্থ পথপরিদর্শক। প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আসেন, একজন মেন্টর এবং একজন মেন্টি হিসেবে। আজকে প্রথমে আমরা তাদের পেশাগত জীবন সম্পর্কে শুনব, তাদের অভিজ্ঞতা সম্পর্কে শুনব। পাশাপাশি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে মুখগহ্বরের স্বাস্থ্য এবং সচেতনতা। আসুন আপনাদেরকে আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সাথে মেন্টি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শাহানা দস্তগীর, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন পেডোডন্টিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, ইব্রাহিম মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট, বারডেম হসপিটালে। এবং আমাদের সাথে অধ্যাপক ডাক্তার মতিউর রহমান মোল্লা স্যার এসেছেন মেন্টর হিসেবে। তিনি আছেন ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে এবং একই সাথে তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি, রিজেন্ট অফ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কলেজ অফ ডেন্টিস্ট্রিতে আছেন। আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদেরকে ডেকে নেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে আমরা আজকে অধ্যাপক ডাক্তার শাহানা দস্তগীর ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করব। আপনি আজকে আপনার মেন্টরকে নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা প্রথমে আপনার মেন্টর সম্পর্কে একটু শুনতে চাব যে আপনার মেন্টর কিভাবে আপনাকে পেশাগত জীবনে অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ তামান্না। মেন্টর ব্যাপারটা একটু আগে আপনি খুব সুন্দর করে বলেছেন যে পথপ্রদর্শক। অবশ্যই তামান্না, আপনি নিজেও একজন ডাক্তার। আপনি জানেন যখন আমরা ফাইনাল ইয়ারে আসি তখন কিন্তু আমরা মোটামুটি ঠিক করি যে ভালো লাগা শুরু হয় যে কে কোন ডিসিপ্লিনটা। মেডিকেল সায়েন্সে তো এমবিবিএস এবং বিডিএসেরও কিন্তু ভাগ রয়ে গেছে। এখন যেমন স্পেশালিজম চলে আসছে, তো স্পেশালিস্ট হিসাবে অনেকগুলো ভাগ রয়েছে। অর্থোডন্টিস্ট হতে পারি, আমি যেমন পাবলিক হেলথ স্পেশালিস্ট সেদিকে যেতে পারি, বা ওরাল সার্জারি। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক মতি মোল্লা স্যার কিন্তু ওএমএস মানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। উনি যখন আমি যখন ফাইনাল ইয়ারে তখন স্যার আমাদের ক্লাস নিতেন। তো খুব চমৎকার একটা ব্যাপার হতো যে অনেক ক্লাসে দেখবেন যে সকালের ক্লাসগুলো আমরা করতে চাই না, একটু আলসেমি লাগে বা ঘুম থেকে উঠা। কিন্তু মতি মোল্লা স্যারের ক্লাস যেদিন থাকতো সেদিন কিন্তু আমরা সবাই দৌড়ে এসে স্যারের ক্লাসটা অ্যাটেন্ড করতাম এবং স্যারের অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকতো। যেহেতু আমি শিক্ষকতা করি, একটা জিনিস কি যে স্টুডেন্টরা কাকে ফলো করে, স্টুডেন্টরা কিন্তু তখনই মেন্টর বেছে নেয়। তাদের যে ভালো লাগা, কোন ডিসিপ্লিনটা তার ভালো লাগবে, এটা কিন্তু অনেকটা তার মেন্টরের শিক্ষাদানের উপরেও নির্ভর করে। তো স্যার আমাদেরকে এত সুন্দরভাবে পড়াতেন। আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সাবজেক্টটা কিন্তু সহজ না, এটা সার্জারি রিলেটেড, ইটস ডিফিকাল্ট। বাট স্যার খুব সহজ করে খুব সুন্দর প্রেজেন্টেশন করতেন, ফলে সবাই আমরা ওই ক্লাসটা খুব পছন্দ করতাম। এবং অনেকেরই স্বপ্ন হয়ে গেল যে আমরা ভবিষ্যতে হয়তো বা ওএমএসটা বেছে নিব ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে, যদিও সবার হয়ে ওঠেনি, আমার নিজেরও হয়ে ওঠেনি। কিন্তু তখন থেকেই আমি স্যারকে ফলো করি এবং আমার এই যে শিক্ষকতা যে দীর্ঘ পথ পরিক্রমা, এখানেও কিন্তু আমি ওই স্যারের যে আমাদেরকে পড়াতেন, কিভাবে স্টুডেন্টদেরকে পড়ালে ভালো করে তারা ফলো করবে, এই জিনিসগুলো কিন্তু আমি তখন থেকেই স্যারকে ফলো করি। আর এখানে একটা ব্যাপার আমাকে বলতে হবে, সবাই ডাক্তার হয়, মেন্টর কিন্তু খুব কম শিক্ষক হতে পারেন। হি ইজ ওয়ান অফ দেম। আমাদের এই ডেন্টিস্ট্রি যে আমাদের যে জগৎটা, এখানে যেমন স্যার কিছু কাজ করেছেন ওনার পেশাগত কাজই, যেমন বাংলাদেশে একসময় ঠোঁট কাটা, তালু কাটা, এই ধরনের কিন্তু বেশ কিছু রুগী আছে। এই ধরনের রুগীদের অপারেশন স্যার বিনা পয়সায় করেছেন, অস্ট্রেলিয়া থেকে টিম নিয়ে আসতেন। ওই সময় আমি যদি স্যার ভুল না হয়ে থাকি, স্যারই কিন্তু এই যে জিনিসটা শুরু, এটা কিন্তু আমাদের মতি মোল্লা স্যারই আমাদেরকে চিনিয়েছেন। এবং বাইরের একটা টিম যখন আসে, আপনি ভাবতে পারেন যে বাইরের টিমটা কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট যে তাদের কাছ থেকেও কিন্তু স্যার তো অনেক জানেন, কিন্তু আমরা যারা জুনিয়র, আমরা যারা ফিউচার ছিলাম যে আমরা আসব, তারা কিন্তু অনেক কিছু শিখেছি, জেনেছি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। অনেক শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু কিছু শিক্ষক আমাদেরকে মোটিভেট করেছেন। আমি যদি বলি মোটিভেশনের জায়গা থেকে, তাহলে আমি অবশ্যই স্যারকে মানে আমার মেন্টর এক নম্বরে রাখি স্যারকে, যে মেন্টর। এবং শুধু কিন্তু আমি না,
আপনি যদি আমার এই ডেন্টিস্ট্রিতে যদি আলাপ করেন, অনেকেই বলবো যে মতিমুল্লাহ স্যার আমাদের মেন্টর ছিলেন বা মেন্টর। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আপনার মেন্টর সম্পর্কে শুনে খুবই ভালো লাগলো। এখন স্যার মেন্টরের কাছে তো আসলে মেন্টি একজন হয় না, আপনার অনেক স্টুডেন্ট এবং শিষ্য রয়েছে। আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথা আমাদেরকে বলেন। জি, যে কথাটা শাহনাজ দস্তগীর আমাকে বললো, আমার কথা হয়তো একটু বেশি বলেছে মনে হচ্ছে। যাই হোক, আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন বিদেশ থেকে পিএইচডি করে জাপান পিএইচডি করে দেশে আসলাম 1987 সালে। সেই দেশে সেই সময় এসে দেখি যে আমাদের কলেজটার অবস্থা খুবই নাজুক, ক্লাস হয় না, পরিবেশ বেশ ভালো না, ইনস্ট্রুমেন্টেশন নাই, টিচারের অভাব। আমি চিন্তা করলাম যে এটাকে আমাদের দায়িত্ব নিতে হবে, এই সাবজেক্টে গ্রো করাতে হবে, ডেভেলপ করতে হবে। সেই জন্যে তখনই আমাদের সঙ্গে যে কয়েকজন ছিল, গুটি কয়েক, শহীদ, রফিক, আলতাফ ছিল, এদেরকে নিয়ে আমি বললাম, ভাই আমাদের কিছু করতে হবে। এবং তখন সত্যিকার অর্থে মন দিয়ে আমরা চেষ্টা করি ছেলে মেয়েকে শেখানোর জন্য। মেন্টরশিপ করতে পারছি কিনা জানি না, তবে তাদেরকে বলেছি, কাছে আসার চেষ্টা করেছি যে তোমাদের শিখতে হবে, জানতে হবে। ডেন্টিস্ট্রি ইজ এ ভাস্ট সাবজেক্ট, বিউটিফুল সাবজেক্ট। এটার এত কিছু প্যাথোলজি আছে, এই যে পেরিওডন্টোলজি, প্রিভেন্টিভ সাইডটা, অথবা সার্জারি, এন্ডোডন্টিক্স, অর্থোডন্টিক্স, বিশাল। কিন্তু আমরা অনেকেই প্রথম দিকে জানতাম যে ডেন্টিস্ট্রি মানে একটা ছোট্ট সাবজেক্টটা হয়তো ফিলিং হবে, স্কেলিং হবে, দাঁত তোলা হবে, এই সমস্ত। কিন্তু বিশাল। যেমন সিম্পলি আমি যদি বলি, প্রিভেন্টিভের কথা বলি, যে একটা মুখের যে কমন যে ডিজিজগুলো হয়, ক্যাভিটি, ক্যারিজ বা জিঞ্জিভাইটিস বা মুখের ঘা, এগুলো কিন্তু অনেকটা প্রিভেন্ট করে অনেক কিছু করা যায়। আমাদের সেই জন্য অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। তো সেই জন্য প্রথমে আমি অ্যাওয়ারনেস ডেভেলপ করার চেষ্টা করলাম আমাদের ছাত্রদেরকে, আমাদের শিক্ষা সিস্টেমটা। তো এইটা করার পরে আমি চেষ্টা করলাম যে এই সাবজেক্টগুলোকে ডেভেলপ করার জন্য ট্রেনিংয়ের দরকার। এবং সেখানে শুধু ট্রেনিং দিলে তো হবে না, আমাদের দেশে তো নিয়ম অনুযায়ী ডিপ্লোমা, মাস্টার্স বা এফসিবিএস করতে হয়, নাহলে তো কাজ হয় না। সেই হিসেবে তখন আমার সুযোগ হয়েছিল, অস্ট্রেলিয়া থেকে একটা টিম রেগুলার আসতো প্রতি 2-3 মাস পর পর। সেই 90 সাল থেকে 2000 সাল পর্যন্ত এসেছিলাম। একই সঙ্গে জাপান ক্লেফ প্যালেট ফাউন্ডেশন থেকে নিয়ে আসছিলাম, ওরা আসতেছিল 3-4 মাস পর পর। সেই সময় কিন্তু আমার ওখানে ডেন্টাল কলেজের, ঢাকা মেডিকেল কলেজ ছিল, যেটা ও বললো, ওর নাম কিন্তু আর একটা ভালো নাম আছে, ডক্টর সানি। তো সেই সময় ক্লেফ সার্জারি কেস, এখন যেমন বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক্সের ভালো ডিপার্টমেন্ট কাজ করে, সেই সময় কিন্তু আমার ডিপার্টমেন্ট ভালো কাজ হতো। সৌভাগ্যক্রমে আমি তখন এই যে এখন যে হেলথ মিনিস্টার সাহেব আছেন, প্রফেসর আমাদের কি নাম, হ্যাঁ, ওনার সঙ্গে আমরা একসঙ্গে মিলে কাজ করেছি। ওনার সঙ্গে একসঙ্গে মিলে আমরা ক্যাম্পে গিয়েছি, ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। প্রথম কিন্তু জীবনে আমার এই কাজটা বেশি শুরু করি। আমি যেখানে জাপান থেকে ওসাকা ইউনিভার্সিটি ট্রেন করেছিলাম, সেখানে কিন্তু মেইন ছিল হচ্ছে ক্লেফট সেন্টার হিসেবে। পরবর্তীতে আমরা চলে আসলাম ক্যান্সারের দিকে, ওরাল ক্যান্সার, যেটা মুখে ভয়াবহ অবস্থা আমাদের দেশে। তো এটা বললে বোধ শেষ করা যাবে না। যেমন আমরা যেটা পাবলিক হেলথের কাজ করছে, ট্রিমেন্ডাস ওয়ার্ক, কিন্তু অথচ আমাদের দেশে সামান্য কিছু কাজ শুরু হয়। ওর আরেকটা গুণ হচ্ছে যে মাশাআল্লাহ বেসিক্স রিসার্চ ওয়ার্ক শুরু করছে, যেটা আমাদের দেশে খুব কম করা হয়। মেডিকেলে বলেন, ডেন্টালে বলেন, খুব কম, আগ্রহ কম, ভাবে এটা কী হবে। আমি যখন আমার সাবজেক্ট না, আমি যখন ক্যান্সার নিয়ে কাজ করছিলাম, ওদেরকে রিসার্চ করে আসছিলাম, আমার ছিল হাইপারথার্মিয়া কিমোথেরাপি। সেই 90, আমি জানি 27 সালে আমি যখন ঢাকা মেডিকেলে বলেন, ঢাকা ডেন্টাল, সব জায়গায় আমি ঘুরেছি, যে আমাদের ওইখান থেকে আমার স্যার বলছে, কোম্পানি বলছে মেশিন ডোনেট করবো, এই রিসার্চ করা যাবে, এই করা যাবে, সেই করা যাবে। সবাই হাসছে, বলছে কি বলে ছেলে, ডেন্টালের ছেলে কি বলে যে রিসার্চ করবে, কেমো নিয়ে কথা বলবে। আমি তো হতাশ হয়ে চলে গেছিলাম, কিন্তু তারপরে বসে থাকিনি। আমি ক্লিনিক্যাল রিসার্চ করেছি, ক্লিনিকটাকে বাড়িয়েছি, ট্রেনিংটা বাড়িয়েছি, বিদেশে কোলাবোরেশন করেছি, কোর্স চালু করে, MS কোর্স প্রথম চালু হয়েছে আমার ডিপার্টমেন্টে। তো দিস আর আমার সৌভাগ্য, আনন্দের বিষয়। এই জন্য এখন এইরকম সিনিয়র প্রফেসরদের দেখলে আমার সাবজেক্টটা অনেক ভালো লাগে, মেন্টিদেরকে দেখলে আসলে এটাই আমার আনন্দের কথা। যে অ্যাজ এ মেন্টর আসলে স্যার আপনার কথাগুলো যারা ডেন্টালের প্রফেশনে কাজ করছেন তাদের জন্য অনেক অনেক আসলে অনুপ্রেরণার
বিষয় হয়ে দাঁড়াবে। তো স্যার আজকে আপনি কাজ করছেন ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে এবং একই সাথে ওরাল ক্যান্সার সোসাইটিতে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটি হচ্ছে মুখগহ্বরের স্বাস্থ্য এবং এটা সচেতনতা নিয়ে। কারণ সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এখনও মুখগহ্বরের স্বাস্থ্য নিয়ে তেমন সচেতন না আমরা, এবং অনেকেই কিন্তু মনে করেন যে ডেন্টিস্ট্রি বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এরা হয়তো শুধু দাঁত নিয়ে কাজ করেন, কিন্তু মুখগহ্বরের ভিতরে কিন্তু আসলে আরও অনেক কিছু আছে। এই জন্য স্যার আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাবো যে মুখগহ্বরের স্বাস্থ্য সম্পর্কে এবং আপনারা কী ধরনের পেশেন্ট আসলে পেয়ে থাকেন। মুখগহ্বরের স্বাস্থ্য বললে তো একটু ওয়াইড এরিয়া বোঝা যায়। মুখ যদি খুলি আমি যে দেখতে পাই, দাঁত দেখতে পাই, গাম দেখতে পাই, তালু দেখতে পাই, জিহ্বা দেখতে পাই এবং ভেতর চিল্লি, যেটা ওরাল মিউকোসা বলে। আমরা যদি সিম্পলি প্রথমে ডেন্টাল চিকিৎসার কথা বলি, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, কেরিজ, এই সমস্ত বিভিন্ন পালপাইটিস, সেগুলো তো আমাদের কিন্তু অনেকটা এগিয়েছে আমাদের চিকিৎসা। আগে যেমন বড় ছিদ্র হলে আমার পরীক্ষার সময় আমি মনে আছে, যখন আমি বিডিএসএ আন্ডারগ্রেডে পরীক্ষা দিচ্ছি, তখন আমি যখন বলার চেষ্টা করেছিলাম দাঁতকে বড় ছিদ্র হলেও রাখার চেষ্টা করতে হবে, রুট ক্যানাল করা যাবে। আমি শিক্ষকের নাম বলতে পারছি না, সেই শিক্ষক আমার উপর খুব মেজাজ করে বলছিল, কী বেটা তুই কী করছিস, এরকম কথা বলতে বলেছেন। অথবা এখন প্রায় প্রত্যেকটা দাঁতকে আমরা প্রিজার্ভ করতে পারি, এত ভালো এন্ডোডন্টিক্স কাজ হয়। পেরিওডন্টিক্স বা গামের ট্রিটমেন্ট এত ভালো হয় যে সহজে দাঁত নড়ে না, এটাকে বোন গ্রাফট পর্যন্ত করা যায়, যেটা আমরা করে থাকি। এইভাবে অনেক কিছু করা যায়। এবং মুখের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, পাশে যে মিউকোস, ওরাল মিউকোস, এখানে বিভিন্ন ঘা হচ্ছে, সাদা ঘা, লালটে ঘা, মিক্সড ঘা, কোনোটা হচ্ছে এসে চলে যায়, অনেক দিন ধরে থেকে যায়, স্পেসিফিক ঘা, নন স্পেসিফিক ঘা, তাই না? আমরা জানি, যেমন আমরা নন স্পেসিফিকের মধ্যে বলবো, যেমন হচ্ছে আমরা বলবো ট্রমাটিক আলসার, অ্যাপথাস আলসার, যেটা এসে চলে যাবে, যার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ঘা আছে স্পেসিফিক, যেমন টিউবারকুলাস আলসার, সিফিলিটিক আলসার, অথবা ক্যান্সারাস আলসার, ম্যালিগন্যান্ট আলসার। এই ঘাকে কিন্তু যাবে না, তার সিমটমস ফাইন্ডিং সব আলাদা আলাদা। সেজন্য যদি আমাদের অভিজ্ঞতা যেহেতু আছে, আমরা দেখলে বুঝতে পারি এবং কিছু ফিল করতে, পালপেট করতে হবে। যেমন একটা ম্যালিগন্যান্ট আলসার সাধারণত কী হবে, এটা শক্ত হবে, ইন্ডিউরেশন হবে, মার্জিন রেইজ হবে, এই সমস্ত বেসিক জিনিস দেখে, এবং দেখতে অনেক সময় কলিফ্লাওয়ারের মতো হয় বা অন্যরকম হতে পারে। তো সেই জিনিসগুলো দেখে বুঝে নিয়ে পালপেট করে, বিকজ ফিঙ্গার ইজ ভেরি ইম্পর্টেন্ট, পালপেশন ছাড়া ভালো ডিজিজ বা টিউমার রিকগনাইজ করা যায় না। তো এটা দেখে আমরা সন্দেহ হলে তখন আমরা বিভিন্ন রকম করতে পারবো, ডায়াগনোস করতে পারবো। চিকিৎসা আর্লি করলে, যেমন ক্যান্সার, যে কোনো ক্যান্সারের চিকিৎসা আর্লি করলে কিন্তু অনেক ভালো চিকিৎসা করা সম্ভব, প্রোগ্রেস ভালো হবে। অধ্যাপক ডাক্তার শাহানা দস্তগীর ম্যাডাম, আপনার কাছে আবার ফিরে আসলাম। আপনি আপনার মেন্টর সম্পর্কে বলছিলেন, শুনতে খুবই ভালো লাগছিল। আপনি যদি আরেকটু আপনাদের সেক্টরের নিয়ে এবং স্যারকে নিয়ে আমাদেরকে কিছু বলেন, এবং একই সাথে আমরা এরপরে আপনার সাথে আমরা মুখগহ্বরের স্বাস্থ্য নিয়েও কিছু আলোচনা করব। ডক্টর তামান্না, আমি এখানে যে কথাটা আবার উল্লেখ করবো, একটু আগেও বলেছি যে ডাক্তার সবাই হয়, মেন্টর বা শিক্ষক অনেকেই হন, কিন্তু মেন্টর হওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। কারণ তার কাছ থেকে আমরা এমন কিছু পাই যে জন্য আমরা তাকে ফলো করি বা করতে বাধ্য হই বা আনন্দের সাথে করি। যেমন স্যার কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, আমি বলেছিলাম যে আমাদের ভাষায় ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, যেগুলো এই কাজগুলো কিন্তু স্যার বহু বছর আগে শুরু করেছেন। তখন কিন্তু এগুলো খুব নর্মাল কাজ ছিল না, এবং এতে কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছে। আমি এই উপকৃত কথাটা বলবো, কারণ ডাক্তারদের উদ্দেশ্য কিন্তু খালি চিকিৎসা দেওয়া না, তার কিন্তু রুগীকে কিভাবে হেল্প করা যায়। স্যার কিন্তু এই জিনিসটা, স্যারের কাছ থেকে আমি শিখেছি যে কিভাবে সাধারণ মানুষকে সচেতন করা যায় এবং তাদেরকে হেল্প করা যায়। এবং স্যার আরেকটা জিনিস করেন যেটা আমি খুব পছন্দ করি, এবং আমার মনে হয় মতিমুল্লা স্যার ছাড়া বাংলাদেশে এই কাজটা কেউ করেন না, দ্যাট ইজ স্ক্রিনিং। এখন যদি আমি সাধারণভাবে, যেহেতু সাধারণ সবাই শুনবে তাদের জন্য বলছি, স্ক্রিনিং ব্যাপারটা, যেহেতু আমরা ক্যান্সার নিয়ে, মুখগহ্বরের বা মুখের লেশন নিয়ে কথা বলছি, এটা কিন্তু যে আমাদের যে ওরাল ক্যান্সার বলেন বা শরীরের যে কোনো ক্যান্সারগুলো, এগুলো কিন্তু ধরা পড়ে যখন, তখন কিন্তু প্রায় 3rd গ্রেড বা 4th গ্রেড স্টেজে থাকে। তখন কিন্তু ডাক্তারের আর কিছু করার উপায় থাকে না, কারণ এই যখন এই অসুখগুলো হয় তারা কিন্তু অ্যাপারেন্টলি হেলদি থাকে। এখন প্রশ্ন আসবে, অ্যাপারেন্টলি হেলদি মানে কি? তার সাথে কিন্তু আপনি গতকালও দাওয়াত খেয়েছেন, ঘুরে বেরিয়েছেন, সে কিন্তু দিব্যি ভালো, পরের দিন আপনি শুনছেন তার টেস্ট করে ধরা পড়েছে সে যে কোনো একটা ক্যান্সারে, সেটা মুখগহ্বরে হতে পারে বা অন্য, এবং সেটা 3rd গ্রেড স্টেজে বা 4th গ্রেড স্টেজে। এবং পেশেন্টও যেমন অবাক হবে, আপনিও কিন্তু অবাক হবেন, কিন্তু এটা কিন্তু খুব স্বাভাবিক।
সেই জন্য স্যার একটা কাজ করেন, এই স্ক্রিনিংটা, এই ক্যান্সারটা কিন্তু স্ক্রিনিং যদি আপনি করেন, অ্যাপারেন্টলি হেলদি পেশেন্ট থেকে কিন্তু আপনি জানতে পারছেন যে তার মুখে একটা লেশন আছে, যেই লেশনটা আমরা আমাদের ভাষায় প্রি ম্যালিগনেন্ট, এটা ম্যালিগনেন্সির দিকে মানে ক্যান্সারের দিকে যেতেও পারে, নাও যেতে পারে। আর এখানে আমি একটা কথা বিশেষভাবে বলবো, যেহেতু এই অনুষ্ঠানটা অনেকে শুনছেন, আপনারা একটা জিনিস কখনো খেয়াল করেন না, আপনার মুখে যে ক্যারিজ হয়ে যে দাঁতটা ভেঙে গেছে সেটার প্রতি আপনারা কোনো গুরুত্ব দেন না, কিন্তু আমাদের কাছে কিন্তু এই দাঁতটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ভাঙা দাঁত থেকে ঘষা লেগে লেগে যে হোয়াইট লেশন আমাদের, যেটা আমাদের কিন্তু প্রচুর পেশেন্ট, আমি বারডেম হসপিটালে কাজ করি, ডায়াবেটিক পেশেন্টের সাথে আমাদের খুব রিলেশন, সো প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আমাদের সবচেয়ে কমন স্যার লাইকেন প্ল্যানাস, প্রচুর পরিমাণে লাইকেন প্ল্যানাস নিয়ে আসে। এটার সাথে কিন্তু এই যে তামাক জাতীয় জিনিস, এগুলো কিন্তু ভীষণভাবে জড়িত। এই কন্ডিশনগুলো সম্ভবত প্রি ম্যালিগনেন্ট, পরবর্তীতে ক্যান্সার হতে পারে, কিন্তু যদি প্রথম দিকেই চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু প্রতিরোধ সম্ভব। অবশ্যই এটা কিন্তু জাস্ট আপনি যে আমরা বলি না যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কেয়ার, সো আপনার কিন্তু ট্রিটমেন্টে যেতে হচ্ছে না। আপনি যদি প্রথমেই আপনার জানা থাকে যে আপনি প্রাইমারি প্রিভেনশনগুলো কীভাবে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি এই সমস্যাগুলো থেকে অনেক দূরে থাকতে পারেন। এবং যেহেতু আমাদের এটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমরা কিন্তু চাই জনগণকে সচেতন করতে, তারা যেন এই সেকেন্ডারি প্রিভেনশন বা থার্ড, আমি যে আপনাকে বললাম থার্ড গ্রেড ফোর্থে যখন, এটা কিন্তু টার্শারি প্রিভেনশনে, ওটার প্রগনোসিস কিন্তু খুব বেশি ভালো হয় না। সেজন্য একজন প্রিভেনশনের মানুষ হিসাবেও কিন্তু আমি বলি যে সবাইকে আমাদের সচেতন করতে হবে। এটা শুধু ডেন্টালের মুখগহ্বরের না, পুরো শরীরের সমস্ত অসুখের ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে, তারা যেন ডিজিজটা হওয়ার আগে এই ব্যাপারে যাতে কেয়ারফুল। আপনি যেহেতু পাবলিক হেলথে কাজ করছেন, আমি আপনার কাছ থেকে এক্সট্রা কিছু জানতে চাচ্ছিলাম যে পরিসংখ্যানটা কেমন আমাদের দেশে আসলে, যে আমাদের দেশে যেহেতু পান, জর্দা, গুল এ ধরনের এবং স্মোকিং, তামাক এগুলোর প্রচলন বেশি, সেই কারণে কি অন্যান্য বিশ্বের দেশের তুলনায় কি এশিয়াতে ওরাল ক্যান্সার বা এ ধরনের কন্ডিশনগুলো কি বেশি পাচ্ছি কিনা? আমরা অনেক বেশি পাচ্ছি ডক্টর তামান্না। মজার বিষয় কি জানেন, এই আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে ধরেন, ওদের কিন্তু ওরাল ক্যান্সারের উপর ফোকাস না, ওদের লাং ক্যান্সারের উপর যতটুকু আছে। কিন্তু আপনি যদি বাংলাদেশ, ইন্ডিয়া, এই পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে যদি আসেন, তাদের দেখবেন ওরাল ক্যান্সারের ওরা কিন্তু 5 নম্বরে আছে, তারা অনেক এগিয়ে এসছে। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন এটার কারণ কি, এটার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি। আপনি বিদেশে দেখবেন একটা বয়স দিয়ে দেওয়া আছে যে 18 ইয়ার্সের আগে তারা কিন্তু কোনো স্মোকিং টোবাকো, এবং এটার জন্য দুটো রকম টোবাকো কিন্তু দায়ী, একটা হচ্ছে স্মোকিং আর একটা স্মোকলেস। এই স্মোকলেস টোবাকো কিন্তু আমি জানি না, উন্নত বিশ্বে, জানি না বললে ভুল হবে, উন্নত বিশ্বে কিন্তু স্মোকলেস টোবাকোটা সেভাবে নাই। যেমন আপনি দেখেন আমাদের কালচারের সাথে এটা খুবভাবে জড়িত। কিভাবে জড়িত? বিয়ে বাড়িতে যান, দেখবেন খুব সুন্দর করে সামনে বিভিন্ন রকম পান মশালা দেওয়া থাকে, এবং প্রত্যেকটা দোকানে দেখবেন রং বেরঙের ইন্ডিয়া থেকে বা বাংলাদেশের বিভিন্ন খুব মজার মজার পান মশালা থাকে। শুধু তাই না, আমরা যারা আমাদের বাসায় সাহায্যকারীদের দেখবেন, তারা মুখের মধ্যে একটা জিনিস নিয়ে বসে থাকে যেটাকে গুল বলে, যেটা নাকি আমাদের ওরাল ক্যান্সারের জন্য সাংঘাতিক। এই যে সাদা পাতা, জর্দা, এগুলো কিন্তু খুবই হার্মফুল আমাদের মুখের জন্য, এবং এটা আমরা জানি না। আমাদের এন্টারটেন, আপনি এখনো গ্রাম দেশে যান, বলবে খালা একটা পান খান। আমাদের কিন্তু এটা ওতপ্রোতভাবে আমাদের, তাই না স্যার, আমাদের কালচারের সাথে এটা জড়িয়ে আছে। সো আমাদের জন্য বেশি যদি বলেন যে কেন আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি, এই ব্যাপারটা কিন্তু স্যার, কারণ ওরা শুধু স্মোক করছে, স্মোকিং টোব্যাকোটা ওদের জন্য হার্মফুল। আমাদের কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু এই যে স্মোকলেস টোব্যাকোগুলো জড়িত, এবং ভীষণ অ্যাভেলেবেল এবং কম দামে আপনি পাচ্ছেন। এবং সচেতনতার জন্য কিন্তু যেসব গাইডলাইন থাকে, ওগুলো অনেক সময় আমাদের দেশে ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না, এবং মানুষের সেসবের সম্বন্ধে ধারণা এখনো কিন্তু সেভাবে নাই। এই ব্যাপারটা আবার কথা বলবো আমরা এই প্রতিরোধ সম্পর্কে। আমরা একটু স্যারের কাছে এখন আসি। স্যার তো লক্ষণ নিয়ে বলছিলেন যে একটা ওরাল আলসার নিয়ে আসে এবং সেটা ভালো হচ্ছে না, এটা হচ্ছে প্রথম লক্ষণ আর কি ক্যান্সারটার। তো আমরা জানতে চাবো যে স্যার, যখন মানুষ আসে তখন দেখা যায় যে অনেক লেট স্টেজে আপনাদের কাছে প্রেজেন্ট করে, তো ওই সময় আমরা আসলে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি এই ধরনের কেসগুলো? ধন্যবাদ। এটা একটা খুব ক্রুশিয়াল অবস্থা কিন্তু আমাদের দেশে, যে রোগী যেহেতু প্রথম থেকে ব্যথা হয় না, মনে করেন সাধারণ ঘা, একটু অ্যান্টিবায়োটিক খায়, পেইন কিলার খায়, ভিটামিন খায়, এই করতে করতে দেরি হয়ে যায়, এবং এতে থেকে বেশিরভাগ যেটা ডক্টর তামান্না বললো, স্টেজ 3-4 এর দিকে চলে যায়। আমরা আমাদের দেশে এত বেশি কেস স্টেজ 4B, আমরা কিন্তু বাধ্য হয়ে চিকিৎসা করি। বাধ্য হয়ে সেন্সে বইতে কিন্তু লেখা আছে স্টেজ 4B হলে সার্জারি করে লাভ নাই।
প্যালিয়েটিভ থেরাপি। প্যালিয়েটিভ মানে হচ্ছে মোটামুটি ঠেকা দাও, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা রেগুলারলি স্টেজ 4A-B পর্যন্ত সার্জারি করতে হচ্ছে। এই রুগীটার আর্থিক নাই, কারণ আমরা সরকারি হাসপাতাল বলি, বেসরকারি জায়গায় আমরা অল্প পয়সা নিয়ে আমরা কী করে মেইন কাজটা করে দিই, মানে যে জায়গায় ইনভলভ আছে সেটা পুরো একটা ক্লিন করে সার্জারি করে দেয়। এটাকে অনেক অনেক সার্জারি করতে অনেক কথা বলতে হবে, 3 ডাইমেনশনালি বা কম্পার্টমেন্ট সার্জারি করা হবে, এবং আমরা ফ্রোজেন সেকশন পার অপারেটিভ করি, যাতে করে কোনো লেফট আউট টিউমার সেল থাকলেও কিন্তু দেখতে পাই, এবং তারপরে রিকনস্ট্রাকশনের কথা আসে। অতএব কিন্তু আমাদের যেটা আলটিমেট প্রোগ্রেস হচ্ছে কি, যদি আমরা স্টেজ 3 পর্যন্ত পাই, প্রোগ্রেস ইজ মাচ বেটার। ফর 5 year সার্ভাইভাল রেট একটা রোগীকে আমরা 60 to 70% বাঁচা রাখতে পারি 5 years। কিন্তু স্টেজ 4A-B হলে সেটা 30, 34, 35 এরকম চলে আসে। অর্থাৎ বুঝতে পারছেন যে কোনো ক্যান্সার শরীর যেমন অ্যাডভান্স হলে প্রোগ্রেস খারাপ হয়ে যায়, সেই জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে কেন এটা হয়, যেটা বললো ডক্টর তামান্না, এবং এটা প্রিভেনশনের জন্য আমাদের কিছু কাজ। যেমন আমরা বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির মাধ্যমে আমরা একটা কাজ করি, রেগুলার করে থাকি, সেটা হচ্ছে কি গ্রামে গঞ্জে, যেমন আমরা কদিন আগে রংপুরে গেছিলাম, বিভিন্ন জায়গায় যাই, প্রতি 2-3 মাস পর পর যাই। এবার প্রোগ্রাম আমার আছে নর্থ বেঙ্গল যাব, সেখানে কি করা হয়, প্রথমে রুগীর লোকজনকে সবাইকে ডেকে নিয়ে এসে আমরা একটা কাউন্সেলিং করা হয়, একটা ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে বলা হয় যে এই কারণে দেখো ক্যান্সার হচ্ছে, সাদা পাতা, জর্দা, এগুলো যেগুলো বললো সে অলরেডি। এবং এর মধ্যে আরেকটা কথা আসছে কিন্তু, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা কিন্তু বাংলাদেশের থেকে শুরু করে অন্য দেশে, আমেরিকাতেও এর প্রকোপ বেশি, ইনভলভমেন্ট বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে টাং কার্সিনোমা, থ্রোট কার্সিনোমার বেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেমন সার্ভিক্স মেয়েদের বেলায় ইনভলভ আছে, সেই জন্য ভ্যাকসিনেশন করা হয়। মুখের জন্য বিদেশে কিন্তু এরকম ভ্যাকসিনেশন দেওয়া হয়। তো সেই জন্য বুঝতে হচ্ছে এটাও একটা ট্রিমেন্ডাস প্রবলেম হয়ে গেছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনভলভমেন্ট আছে। সেই জন্য আমরা কনফার্ম হলে তখন আমরা এটাও স্ক্রিন করে দেখার চেষ্টা করছি, কারণ এদের যাদের টাং কার্সিনোমা উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনভলভ হলে সেইটার অ্যাগ্রেসিভনেস খুব বেশি, আপনার সার্জারি করবেন রেকারেন্স হবে, সার্জারি করে রেকারেন্স হবে। অথবা এগুলো বিভিন্ন কথা আছে। সেই জন্য আমরা যেটা করছি আর্লি ডিটেকশন করার জন্য, যেটা বললো প্রি ক্যান্সার লিশন যেটা বললেন বা ম্যালিগন্যান্ট লিশন, সেটা ডিটেক্ট করে সেখান থেকে কি ক্যান্সার দিকে যাচ্ছে কিনা, ওই জন্য আমরা যেটা গ্রামে যে ফ্রি ক্যাম্প করি, ডেন্টাল ক্যাম্প অ্যান্ড ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প, সেখানে কি করা হয়, টলিউডিন ব্লু দিয়ে পেইন্ট করা হয় মুখের ভিতরে সাসপেক্ট এরিয়াতে, তারপরে উইক অ্যাসিড দিয়ে রিন্স করলে যেখানে সাসপেক্ট এরিয়া সেখানে ব্লু স্টেইনটা ডিপলি থাকে, তখন সেই রোগীগুলো আমরা আলাদা করি। সেইখানে ওইখান থেকেই তখন আমরা ছোট বায়োপসি নিয়ে এসে সেটা আমরা ঢাকায় নিয়ে এসে একদম প্রাথমিক স্ক্রিনিংটা আমরা ফিল্ড সাইটেই করতে পারি। অবশ্যই এর জন্য বেশি বড় ট্রেনিং লাগে না, সিম্পল মেথড, অল্প পয়সা করা সম্ভব। যেমন ইন্ডিয়াতে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকমভাবে সেন্টার দেওয়া হয়েছে। আমাদের দেশে আনফর্চুনেটলি আমাদের অল্প লেভেলে করছি, কিন্তু আমি আর্জ করব যে সরকারিভাবে যদি এটা সমস্ত সেন্টারে দেওয়া হয় এবং এর জন্য বেশি পয়সা লাগে না। আমি বহুতবার বলে আসছি প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে ডেন্টাল হেলথ কেয়ারকে ঢোকানো দরকার, সেটা এখন পর্যন্ত সচ্ছে। আমাদের সুখের খবরও তো শুনছে, যাচ্ছে, এখনও দেখতে পাইনি। এখানে যদি এইটা যদি করা হয় যে মুখের ঘা হলে তুমি এইটা দিয়ে পেইন্ট করো এবং দেখো, এবং ছোট্ট একটা বায়োপসি করা তো সহজ, লোকাল দিয়ে করতে পারবে। বায়োপসি কনফার্ম হলে তখন তার চিকিৎসা ঢাকায় হোক, যেখানে সম্ভব। এখন আমার ভালো খবর হচ্ছে যে সরকারিভাবে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলেও আমাদের সার্জনরা আছে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা, যারা বেশ ভালো সার্জারি করে রুগীকে হেল্প করতে পারে। অতএব সার্জারি নিয়ে কথা বলে তো অনেক কিছু রিকনস্ট্রাকশনের কথা আসতেছে, খালি কেটে বাদ দিলে হবে না, সেখানে তো আবার রিপ্লেস করতে হবে, তাই না? ফ্ল্যাপ নিতে হয় যাতে করে সে সুন্দর মোটামুটি থাকে, খেতে পারে, কথা বলতে পারে এবং নর্মাল লাইফে যেতে পারে। এইটুকু বললাম আপাতত, যদি আরও থাকে বলবেন, আমি বলতে পারবো। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো আমরা একটু ম্যাডামের কাছে একটু প্রতিরোধ নিয়ে শুনবো। এখন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, স্ক্রিনিং হচ্ছে একটা বয়সের পর, তারপর ফুসফুসের ক্যান্সার নিয়ে আমরা প্রায় দেখা যায় যে এক্সরে করে দেখছি, কিন্তু দেখা যাচ্ছে যে ওরাল ক্যান্সারের যে স্ক্রিনিংটা এটা কিন্তু দেশে খুব একটা হচ্ছে না এবং সাধারণ মানুষ তেমন একটা সচেতনও না। এই বিষয়ে যদি আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলবো, স্যার একটা সুন্দর কথা বলে, আমি আগেই বলেছি স্ক্রিনিং ব্যাপারটা কিন্তু বাংলাদেশে এটাও কিন্তু স্যারের হাত দিয়ে, এবং স্যার কিন্তু এখনও স্ক্রিনিং করছেন। আগেই বলেছি এটা সরকারি পর্যায়ে না, ইন্ডিয়ার কথা উনি রেফারেন্স দিয়েছেন, প্রত্যেকটা গ্রামে কিন্তু এটা হচ্ছে। খুব গ্রামগুলোতে কিন্তু বেশি ফোকাস করতে হবে। যেমন এখানে আমি একটু উল্লেখ করি রংপুরে কিন্তু তামাক খুবই
অ্যাভেলেবল, আপনি যে জিনিসটা খুব সহজে পাবেন ওটাতে আপনি অ্যাডিক্টেড। এবং আপনি দেখবেন রাস্তাঘাটে যে টেম্পো যেসব ছেলেরা যে ইয়ে হিসেবে কাজ করে, সবাইকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্যে তারা ধূমপান করছে, এবং অল্প বয়সী সব ছেলেরা। এবং আপনি অবাক হবেন না, গ্রাম দেশে কিন্তু মহিলারাও স্মোক করে। আপনি বলবেন শহরে করে না, সব জায়গায় করে। এটার কারণ কি? তারা বুঝছে না যে এটার ভয়াবহতাটা কি। আর মুখটা তো আমরা দেখতে পাই না ভিতরে কি অবস্থা, যে ঘা হয়। ঘা নিয়ে আপনি যেমন মেডিসিনে প্র্যাকটিস করছেন, আপনি জানেন ঘা নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে যাচ্ছে। এটা ওরা বুঝে উঠতে পারে না যে কার কাছে যেতে হবে। তো আমি প্রিভেনশনের উপরে খুব বেশি ফোকাস করব। আগেই বলেছি হাইলি ডেন্সড পপুলেশন আমাদের এই দেশে, এত মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব না। এবং স্যার আর আমি যেটা বলার চেষ্টা করছি, 3rd গ্রেড 4th গ্রেডে হলে স্যার যেটা বলেছেন, শুধু আপনি অপারেশন করলে হবে না, আপনাকে রিকনস্ট্রাকটিভ তারপরে সেই ট্রিটমেন্টটাও দিতে হবে। এবং কিন্তু এগুলো কিন্তু খুব ব্যয়বহুল চিকিৎসা, এবং এটা সাকসেস রেটও স্যার বলেছেন 30 to 35% রেট। সো আপনি যদি প্রথমেই পারেন এটা শেষ করতে, তার মানে আমরা একটু যদি সচেতন হই। স্যাররা যে বলছিলেন ফার্স্টে কি আমরা প্রাইমারি প্রিভেনশনে কি করি, ভাগ করি, হেলথ এডুকেশন দিই, সবাইকে ডাকি যে ভাই আপনি যেটা খাচ্ছেন আপনি এটার ভয়াবহতা জানেন, ভয়াবহতাটা বলতে হবে এবং ছবিগুলো দেখাতে হবে যে এই 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 জিনিস, এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে কখন আপনার যেতে হবে। এবং সেকেন্ড এটাও বলতে হবে, আসেন পাশেই একটা যদি মানে স্যাররাও করছেন যে স্ক্রিনিং, একটা গ্রুপ যাদের কিছুই হয়নি, শুধু আমি হেলথ এডুকেশন দিয়ে ছেড়ে দিলাম। আর একটা গ্রুপ ওই যে বলেছি তাদের কিন্তু ডিজিজ অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের গ্রুপে চলে গেছে। সো তাদেরকে যদি আমি নিয়ে যে স্ক্রিনিংটা করি, তখন ওই যে প্রি ক্যান্সারাস লেশনগুলো চলে আসছে, আসার পরে তাকে রেফার করে দিতে পারছে, এবং আর্লি স্টেজে ডিটেকশন হচ্ছে, তার কিন্তু প্রগনোসিস অনেক ভালো হয়ে যাবে, সাফারিংসটা অনেক কম হবে। যেমন লেট স্টেজে আসলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে অনেক ধরনের কমপ্লিকেশন হয়, অনেক রকম, এবং অনেকে তো পারেনও না এই ট্রিটমেন্টটা নিতে। সেই জন্য আমার মনে হয় জনগণকে সচেতন করা এবং খুবই মানে তাদের মধ্যে একদম মাথায় ঢুকিয়ে দেওয়া যে এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না, এগুলো মুখের স্বাস্থ্যের জন্য। শুধু কি মুখের স্বাস্থ্য, আপনার তো লাংয়ের জন্যও খারাপ এটা। হ্যাঁ, এভাবে আমাদের তাদেরকে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে সময় খুব কম আছে। দর্শক, আজকে আমরা আমাদের মেন্টর এবং মেন্টিদের পেশাগত জীবন, তাদের অভিজ্ঞতা জীবন সম্পর্কে যেমন শুনেছি, তেমনি আমরা মুখগহ্বরের স্বাস্থ্য নিয়ে যে আমাদের সচেতন হতে হবে এবং মুখগহ্বরের ক্যান্সার নিয়ে আতঙ্ক নয় বরঞ্চ সতর্কতা প্রয়োজন, এ বিষয়ে জানতে পারলাম। পরবর্তী এপিসোডে আমরা আবারও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন।